আজকের ফিজিক্স ক্লাসে আমরা যে বিশেষ টপিকটা ডিসকাস করা শুরু করবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, বল ও গতি। আর তারপরের অংশ হচ্ছে নিউটনের গতিসূত্র। এই বল ও গতি চ্যাপ্টারের প্রথমেই আমরা যে বিশেষ টপিক নিয়ে ডিসকাস করে নেব, হেডিং করো স্থিতি ও গতি। স্থিতি ও গতি আসন্ন যে সমস্ত পরীক্ষা রয়েছে, যার মধ্যে অন্যতম রেলের পরীক্ষা। রেলের পরীক্ষায় সায়েন্স একটা অন্যতম ভাইটাল রোল প্লে করে। এই একটা চ্যাপ্টার যেখান থেকে প্রথম নিউমেরিক্যাল বা অঙ্ক শুরু হয়। আজকে থিওরি আলোচনা করব, পরে যখন এমসিকিউ ডিসকাস করব সেখানে একাধিক অঙ্কগুলো আলোচনা করে নেব। তবে আজকের ক্লাসে অঙ্কের জন্য ব্যবহৃত ফর্মুলাগুলো আমি বলে দেবো। ঠিক আছে, খুব ভালো করে টপিকটা রেডি করো। ভালো টপিক, অনেক কিছু জানার ব্যাপার আছে। তাহলে দেখো, স্থিতি ও গতি। স্থিতি বা রেস্ট কাকে বলে? যে সময়ের সঙ্গে সঙ্গে যদি কোনো সজীব বা জড়বস্তু পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি কোনো অবস্থার পরিবর্তন না করে, তাহলে সেই অবস্থাটাকে কি বলা হয়? স্থিতিশীল অবস্থা বা স্থিতি বলা হয়। একইভাবে সময়ের সঙ্গে সঙ্গে যদি কোনো জড় বস্তু বা সজীব বস্তু পারিপার্শ্বিকের সাপেক্ষে তার পরিবর্তন ঘটে, অবস্থার পরিবর্তন ঘটে, তখন তাকে গতি বলা হয়। স্থিতি সম্বন্ধে তেমন কোনো জানার ব্যাপার না থাকলেও আমাদের গতি সম্পর্কে কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক রয়েছে, যেখানে আমরা গতি নিয়ে আলোচনা করব। তাহলে গতি বা মোশন, এটা যদি ক্লাসিফিকেশন করি, তাহলে গতিকে কটা ভাগে ভাগ করতে পারি বলতে পারবে? দেখ, গতিকে আমরা ভাগ করতে পারি মোটামুটি, দেখো আমি মানে 5 ভাগে বলতে পারো, তবে আমি এটাকে বেসিকভাবে 4টে ভাগে ভাগ করব। বেসিক্যালি 4টে ভাগে ভাগ করব। ভালো করে দাও, কি কি 4টে ভাগ? দেখো তোমার সঙ্গে মিল পাও কিনা, তোমরা যেটা চিন্তা করছো বা যেটা ভাবছো তার সঙ্গে মিল পাও কিনা। প্রথম হচ্ছে চলন। প্রথম হচ্ছে চলন, যাকে ইংলিশটাও লিখে রাখো। ইংলিশটা হচ্ছে ট্রান্সলেশন। ইংলিশ নামের সঙ্গে পরিচয় থাকাটা প্রয়োজন। ট্রান্সলেশন। চলনের পর কি? ঘূর্ণন। ঘূর্ণনের ইংলিশ কি? রোটেশন। রোটেশন আমার সঙ্গে নোট ডাউন করো, তাহলে রেকর্ডিং দেখে করতে হবে না, ধীরে ধীরে বলছি। রোটেশন। তারপরে হচ্ছে দোলন। দোলন, এই দোলনটাকে সরল দোলগতিও তুমি বলতে পারো, যার ইংলিশে কি? যাকে ইংলিশে আমরা বলা হয় SHM। ফুল ফর্ম কি? সিম্পল হারমোনিক মোশন। ওকে। তারপরে হচ্ছে মিশ্র গতি। তারপরে হচ্ছে মিশ্র গতি। মিশ্র গতির ইংলিশ কি? মাল্টিপল মোশন। ওকে, মাল্টিপল মোশন নোট ডাউন করে নাও। মাল্টিপল মোশন। এইবার এই 4টে হচ্ছে গতির প্রধান 4 ভাগ। এরপরে আরো 2টো ভাগ আমরা লক্ষ্য করি, সেটা কার ভাগ বলতো? সেটা হচ্ছে চলনের ভাগ। ভালো করে নোট ডাউন করবে। তাকে ভাগ করলে কি পাবো? তাকে আরো 2টো ভাগে আমরা ভাগ করতে পারি। প্রথম ভাগ হচ্ছে, নোট ডাউন করো, রৈখিক চলন। রৈখিক চলন। তারপরটা হচ্ছে আর একটা হচ্ছে বক্র চলন। একটা রৈখিক চলন আর একটা হচ্ছে বক্র চলন। জাস্ট শুনে রাখো, নোট ডাউন করার থাকলে করে নাও। চলন বা ট্রান্সলেশন বলতে একটা সরলরেখা বরাবর যদি কোনো গতিশীল থাকে, তাহলে তার মধ্যে রৈখিক চলন বলতে কি? যে বস্তুর গতি সর্বদাই সরলরেখা বরাবর বা একটা অভিমুখ বরাবর, তাকে কি বলা হয়? তাকে বলা হয় হচ্ছে রৈখিক চলন। আর কোনো বস্তু যদি বক্রপথে একটা নির্দিষ্ট অভিমুখ বজায় রেখে চলাচল করে, তাকে বলা হয় বক্র চলন। তাহলে রৈখিক চলনের বাস্তবিক এক্সাম্পল কি? রৈখিক চলনের বাস্তবিক এক্সাম্পল বলো বলো বলো, বলতেই হবে। রৈখিক চলনের বাস্তবিক এক্সাম্পল, দেখো রৈখিক চলনের যদি এক্সাম্পল দেখি, প্রথম বলতে পারি যে ক্যারামের গুটি। হ্যাঁ কিনা? ক্যারামের গুটি। কেন? ক্যারামের গুটিতে তুমি যখনই মারো, ওর যে গতিটা ওটা কিন্তু কার্ভের হয় না। ক্যারামের গুটি, খেয়াল রেখো, নোট ডাউন করো, ক্যারামের গুটি। নেক্সট বলতে পারি পাখির চলন। প্রধানত, এর অবশ্যই এক্সেপশন আছে, পাখির যে গতি বা পাখি যেভাবে ওড়ে, এটা কিন্তু সরলরেখা বরাবর। বক্র চলনের এক্সাম্পল কি? দেখি কে বলতে পারে। হুম, এটা হচ্ছে বন্দুক থেকে যে গুলিটা বেরোয় সেটা হচ্ছে সরলরেখা, ওটা কি রৈখিক সরলরেখা হতে পারে? দেখো ওটা হতে পারে একটা নির্দিষ্ট দূরত্ব বরাবর। হ্যাঁ কিনা? গতি মানে যদি আমি আচ্ছা। কোনো, দেখো
আমি এটা ছবি এঁকে বোঝাই। ধরো এটা একটা মানে কোনো হচ্ছে বন্দুক টাইপ। ওকে, এই বন্দুক থেকে ধরো কোনো একটা বেরোলো, তুমি একটা বহুদূর শূন্যস্থানে ফায়ার করি, সে একটা টাইমে পরে তো তার গতি পরিবর্তন হবে, হাসপে নিচে তৃতীয় পড়বেই, সে অনেক দূরে হলো। হ্যাঁ। তাহলে এর এতটা কি, এতটা হচ্ছে তোমার রৈখিক, বাকি পার্টটা কি, যখনই হুম। কার্ভ হয়ে শুরু তখনই বক্র। হ্যাঁ কি বকর। না? এটা যেমন পাখির ক্ষেত্রেও সত্য, পাখি সোজা হতেও বাঁক হতেও পারে তো, হ্যাঁ কি না? তাহলে এইগুলো হচ্ছে মানে উভয় প্রকার, মানে ওকে চলন বলতে পারি, যার মধ্যে রৈখিক চলন ও বক্র চলন একসঙ্গে রয়েছে। কথা বুঝতে পারলে? রৈখিক চলন ও বক্র চলন একত্রে হ্যাঁ। রয়েছে। এইবার আমি বক্র চলনের এক্সাম্পল দিলে কি বলি, কে বলবে? যানবাহন হবে। ভেরি গুড, আমি এটা এক্ষুনি বলবো, জ্যাভলিন। এই জ্যাভলিন সম্পর্কে আমরা এখন বেশ চর্চা করি, আগে করতাম না। গত তোমার টোকিও অলিম্পিকে সোনা জেতার পর থেকে জ্যাভলিন নিয়ে চর্চা হয়। তার আগে কজন জ্যাভলিন সংক্রান্ত ব্যাপার নিয়ে আলোচনা করতে আমার সন্দেহ আছে, ঠিক কিনা? তোমরা নিজেরা অনেস্টলি এগ্রি করতে পারো। তো এই জ্যাভলিন বা বর্ষার যে গতি, ধরো এটা হচ্ছে একটা ভূপৃষ্ঠ, এইখান থেকে কোনো একজন প্রতিযোগী ছুড়লো, সে এরকম ভাবে একটা গতি অবলম্বন করে যাচ্ছে, এটা হচ্ছে কি হয়, এটা কিন্তু বক্রচলন। একটা জিনিস খেয়াল রাখা প্রয়োজন, প্রতিটা বক্রচলনই কিন্তু ছোট ছোট রৈখিক চলনের সমন্বয়ে গঠিত। এইটা এগ্রি করবে? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। হ্যাঁ। হবে তো। কারণ দেখো, আমরা একটা বৃত্ত যদি কল্পনা করি, বৃত্ত তো বক্রাকার, তবে একটা বৃত্তের পরিধি অলওয়েজ ছোট ছোট সরলরেখার সমন্বয়ে গঠিত। যদি তুমি এইটুকু নাও তাহলে এটা একটা সরলরেখা, যদি তুমি এইটুকু নাও এটা একটা সরলরেখা। ইয়েস অর নো? কথাটা বোঝা গেছে? এটা কিন্তু আমাদের একটা জানার দাদা। ব্যাপার, বোঝার ব্যাপার, যে কোনো বক্র চলন অলওয়েজ খুব ক্ষুদ্র ক্ষুদ্র ডিস্টেন্স বা দৈর্ঘ্য বরাবর রৈখিক চলনের সমন্বয়ে গঠিত। একটা জ্যাভলিন থ্রোয়ার যে থ্রো করছে, ছুটছে যে মুহূর্তে, আস্তে আস্তে তুমি যদি ছোট ছোট অংশ দেখো, এইটুকু অংশ, এইটুকু অংশ, এইটুকু অংশ, প্রতিটা অংশ কি, প্রতিটা কিন্তু সরল লেখা, ছোট 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 সরল লেখা, প্রতি মুহূর্তে দিক পরিবর্তন করছে বলে একটা বক্ররেখা সৃষ্টি করছে। ইয়েস অর নো? তাহলে কোনো চলনে চলনে রৈখিক চলন আর বক্র চলন একত্রে লক্ষ্য করা যায়। ঠিক আছে, অসুবিধা নেই। চল, এবার আমরা আলোচনা করব ঘূর্ণন। ঘূর্ণনের বাস্তবিক এক্সাম্পল কি, একটু আলোচনা করে নি। ঘূর্ণনের বাস্তবিক এক্সাম্পল লাটিম হবে। কি? কি বলো কি বলো কি বলো, শুনতে পেলাম না। সব লাটিমের লাটিম যখন হ্যাঁ ঘোরে। হ্যাঁ হ্যাঁ, লাট্টু, লাট্টু বলতে পারি। সব তারপরে ওই থেকে, তারাবাতি যখন হ্যাঁ তারাবাতি হ্যাঁ ঘোরে। হ্যাঁ, বিভিন্ন ধরনের আতশবাজি। হবে না? তারপর কুমোরের চাকা বলতে পারি তো। কুমোরের চাকা এখন হয়তো দেখা সেই অর্থে যায় না, এখন অন্যভাবে ইউজ করে, কিন্তু কুমোরের চাকা, কুমোরের চাকা কিন্তু খুব ভালো একটা বক্র চলনের এক্সাম্পল। ওকে, আর কি কি বলছো বলো? স্যার ঘূর্ণনের ঘড়ির কাঁটা। ঘড়ির কাঁটা হবে, ঘড়ির কাঁটা হবে। তবে ঘড়ির কাঁটাটাকে বলবো না, কাঁটার চারদিকে যে বৃত্তটা ঘড়ি যখন ঘুরছে। ঘুরছে, হ্যাঁ সেটাই, মানে এটা ঘন্টার কাঁটাকে বড্ড স্লোয়েস্ট মনে হয়, সেকেন্ডের কাঁটাকে বলতে পারো। ঠিক আছে, এরপর চলো। নিজের উপর চলন। হ্যাঁ হবে তো, হবে তো, হবে না কেন? হবে, একদমই তাই, পৃথিবীর গতি হবে, হবে, কোনো অসুবিধা নেই। এরপরে চলো, এরপরে সরল দোলগতি বা দোলন বা SHM, সিম্পল হারমোনিক মোশন, এর এক্সাম্পল কি? এর এক্সাম্পল কি? পেন্ডুলাম হবে। পেন্ডুলাম হবে, একদমই তাই, পেন্ডুলাম। আর একটা এক্সাম্পল বাস্তবে, আর একটা এক্সাম্পল খুব কম সময়ের জন্য লক্ষ্য করা যায়, আমরা বিভিন্ন পার্কে দেখি, বলতে পার, বলা উচিত, ওই যে যখন দোলনা। দোলনা দোলে। দোলনা, দোলনা, কোনো দোলনা, এটা কিন্তু সব ক্ষেত্রে হয় না। একটা জিনিস মনে রাখো, যে ধরো কোনো দোলনা একটা এরকম করে আছে, দোলনাতে কেউ একটা কোনো একটা, কেউ একটা মানে করছে আর কি, কেউ একটা দুলছে, তখনই এটাকে সরল দোলগতি বলা যাবে যদি এর যে মুভের যে জায়গাটা, এটা একটা অলওয়েজ প্রথম পয়েন্ট আর শেষ পয়েন্টটা প্রতি ক্ষেত্রে, প্রতি দোলনের ক্ষেত্রে একই যদি হয়, তখনই কিন্তু। নাহলে একবার প্রথমবার একটা এলো, তারপরে বারবার যদি পরিমাণটা পরিবর্তিত হয়, তখন কিন্তু দোলনার ক্ষেত্রে তাকে দোলনটাকে সরল দোলগতি বলতে পারি না, দোলন বলতে পারি, কিন্তু সরল দোলগতি বলতে পারি না। কারণ যতটা মেন বিন্দু থেকে, মানে ধরো এইটা হচ্ছে একটা কোনো জিনিস, এটা দুদিকে একই দূরত্ব পর্যন্ত এর বিস্তার ঘটবে,
সময়ের সঙ্গে সঙ্গে এই বিস্তারটা কিন্তু পরিবর্তন হবে না। কথা বুঝতে পারলে? একে বলা হয় যে সরল দোলগতি বা সিম্পল হারমোনিক মোশন। এবার চলো মিশ্র গতির এক্সাম্পল কি? মিশ্র গতির এক্সাম্পল কি বলা যাবে? দুটো এক্সাম্পল বলবো। গাড়ির চাকা। একটা হচ্ছে প্রথমে লিখে রাখো গাড়ির চাকা, হ্যাঁ কি না? গাড়ির চাকা কেন বলা হচ্ছে মিশ্র গতি? বলতে কি, যে গতি একবার মানে দুই বা ততোধিক গতির সমন্বয়ে গঠিত। গাড়ির চাকায় কি হয়, ঘূর্ণনও রয়েছে, আবার সে স্থান পরিবর্তন করে এগিয়েও যাচ্ছে, তাই রৈখিক বা বক্ষচলনও আছে। তাহলে চলন প্লাস ঘূর্ণন একত্রে আছে বলে এটাকে মিশ্র গতি বলি, হ্যাঁ কি না? বোঝা গেছে? এরপর নোট ডাউন করো, এই পয়েন্টটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা দিয়ে এনটিপিসিতে কোশ্চেন এসেছিল তাই আমি আলোচনা করছি। নোট ডাউন করো, খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, লিখে রাখো। কোনো বায়ুর অণুর গতি বা গ্যাসের অণুর গতি, লিখে রাখো, বায়ু কথাটা ঠিক নয়, গ্যাসের অণুর গতি। গ্যাসের অণুর গতি ব্যাপারটা কি বলছি, গ্যাস বলতে অক্সিজেন, নাইট্রোজেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন হতে পারে। অণুর গতি কি হয় এখানে, এখানে কোন কোন গতির সমন্বয়ে গঠিত? চলন থাকে, ঘূর্ণন থাকে, আর একটা স্পেশাল থাকে সেটা হচ্ছে কম্পন, একই জায়গায় স্থির থাকে, কাঁপা। তাহলে এই এই গ্যাসের অণুর যে গতি, যখন আমরা কেমিস্ট্রিতে গ্যাসের গতি মানে গ্যাসের গতিতত্ত্ব পড়বো তখন একটা ডিটেলসে আলোচনা করব যে মিশ্র গতির মধ্যে এই গ্যাসের অণুর গতি চলন প্লাস ঘূর্ণন প্লাস কম্পন তিনটে কিন্তু রয়েছে। বোঝা গেছে? হ্যাঁ কিনা রেসপন্স করো প্রত্যেকে। হ্যাঁ স্যার। হয়ে গেছে দাদা? কোনো অসুবিধা নেই। চলো নেক্সট আমরা আবার ডাইরেক্ট গতি পড়লাম, গতির পরে এবার আমরা টপিকের দিকে আস্তে 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 ঢুকবো, একটু ভালো করে বুঝবে, কোনো অসুবিধা হওয়ার কিন্তু জায়গা নেই এই অংশে। এরপরে হেডিং করো, খুব গুরুত্বপূর্ণ বিষয়, প্রথম পয়েন্ট, দুটো জিনিস নিয়ে আলোচনা করব। একটা লিখে রাখো অতিক্রান্ত দূরত্ব, নোট ডাউন করো, অতিক্রান্ত দূরত্ব, আর এদিকে নোট ডাউন করো সরণ। অতিক্রান্ত দূরত্ব, সরণ, যারা এই ব্যাপারগুলো জানো তাদেরকেও অনুরোধ করব যে খাতায় যেন পর পর থাকে। এটা ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টার, এরপরে কার্যক্ষমতা, শক্তি, ঘর্ষণ, পর 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 এগিয়ে যাব। তো প্রতিটা চ্যাপ্টার করার জন্য যেন সিকোয়েন্সটা মেনটেন হয়। ওকে, চলো, যদি প্রথমেই জিজ্ঞাসা করা হয় অতিক্রান্ত দূরত্বকে ইংলিশে কি বলে, কি বলবে? এটাকে বলা হয় ডিস্টেন্স। ডিস্টেন্স ইংলিশ দিয়ে মনে রাখো, সুবিধা হয়। আর সরণের ইংলিশ কি? ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট। তাহলে এই অতিক্রান্ত দূরত্ব সরণ বলতে আমরা কি বুঝি, ভালো করে শোনো। অতিক্রান্ত দূরত্ব বলতে কোনো গতিশীল বস্তু সরল বা বক্র পথে, তাহলে এই টার্মটা এর জন্য ইম্পর্টেন্ট, কোনো গতিশীল বস্তু সরল বা বক্র পথে, যে কোনো পথে যে দূরত্ব অতিক্রম করে সেই অতিক্রান্ত দূরত্বটাকে বলা হয় ডিস্টেন্স। ঠিক আছে, হ্যাঁ কি না? বোঝা গেছে? আর সরণ কি? সরণ হচ্ছে, ভালো করে শোনো, বস্তুর অবস্থার পরিবর্তন, সরি অবস্থা নয়, অবস্থানের পরিবর্তন, সরি ভুল ওয়ার্ড সিলেকশন, বস্তুর অবস্থানের পরিবর্তন। ওকে, অবস্থানের পরিবর্তন। দেখো বাস্তবিক যদি এক্সাম্পল দিই তাহলে কি হবে এক্সাম্পল দেবো। ধরো একটা এ আর একটা বি, দুটো শহর, এ আর বি শহরে একটা রাস্তাটা রয়েছে ঠিক এইভাবে, রাস্তাটা এইভাবে গিয়ে পৌঁছেছে। ঠিক আছে, এই যে রাস্তাটা পৌঁছে থাকতেই পারে, আমরা রাস্তায় তো বাঁক দেখি, তাহলে রাস্তায় বাঁক থাকার অর্থ কি? যারা বাইক চালাও, গাড়ি চালাও, যারা যাতায়াত করো, তারা জানো বাঁক থাকার অর্থ কি, যে আমি যেখানে আমার গন্তব্যস্থল পৌঁছাবো কিন্তু তার প্রতি মুহূর্তে কি হবে, প্রতি মুহূর্তে সেই রাস্তাটার কি হবে, অভিমুখ পরিবর্তন হবে, হ্যাঁ কি না? সব থেকে ভালো বলা যায় এমনি ট্রেন বা বাস জার্নিতে, যে একবার এই দিকে জানলায় রোদ পড়ে তো পরে পরে কিছুক্ষণ পরে অন্যদিকে জানলায় রোদ পড়ছে, মানে কি বারবার আমাদের অভিমুখটা পরিবর্তন হচ্ছে। তাহলে আমাদের কোনো নর্মাল সাধারণ ক্ষেত্রে রাস্তা এইরকম ভাবেই হয়। তাহলে এই যে প্রতি মুহূর্তে মানে দিকটা পরিবর্তন হচ্ছে, এর দ্বারা যে দৈর্ঘ্যটা পাচ্ছি, এই দৈর্ঘ্যটাকে কি বলা হয়? এইটাকে বলা হয় অতিক্রান্ত দূরত্ব। কথাটা বোঝা গেছে? কিন্তু আমাদের হয়তো জায়গা নেই বা সুযোগ নেই, যদি আমরা এই রকম একটা স্ট্রেট লাইন দিয়ে যোগ করি এ আর বি কে, সরি এক মিনিট, হ্যাঁ, একটা এরকম ভাবে স্ট্রেট লাইন দিয়ে যদি যোগ করি এ আর বি কে, তাহলে এটা সব থেকে ক্ষুদ্রতম দূরত্ব পাওয়া যাবে এ আর বি এর মধ্যে।
যেটার ক্ষেত্রে তুমি নিজেরাই লক্ষ্য করে দেখো এটার মধ্যে কি কোনো দিকের পরিবর্তন হয়েছে কোনো মুহূর্তে? কোনো দিকের পরিবর্তন হয়নি। এইটাকে আমরা কি বলি? এটাকে আমরা কি বলি? এটাকে বলি সরণ। তাহলে নেক্সট পয়েন্ট আমরা আলোচনা করতে পারি যে অতিক্রান্ত দূরত্বের মান কি আছে? আছে। সরণেরও কি আছে? সরণেরও মান আছে। হ্যাঁ কি না? রেসপন্স করতে হবে, ইয়েস অর নো। বোঝা হ্যাঁ গেছে স্যার। না যায়নি? এরপরে হ্যাঁ হ্যাঁ এরপরে এরপরে বলো অতিক্রান্ত দূরত্বের অভিমুখ আছে? না। অতিক্রান্ত দূরত্বের কি কোনো অভিমুখ আছে? অভিমুখ না স্যার। নেই। তাই এইটা কি রাশি? অতিক্রান্ত দূরত্বটা কি রাশি? তাই স্কেলার এটা রাশি। স্কেলার রাশি। দেখো যেভাবে লিখছি নোট ডাউন করো, মনে রাখতে সুবিধা হবে। আর এখানে মান আছে, তার সঙ্গে সঙ্গে নির্দিষ্ট দিকও আছে, তাই এটা কি রাশি? ভেক্টর ভেক্টর রাশি। রাশি। ভেক্টর। কথাটা ক্লিয়ার? এরপরে চলো, এরপরে যখনই দূরত্ব আর সরণের ব্যাপারটা দুটোই দৈর্ঘ্যের সঙ্গে সম্পর্কিত, দৈর্ঘ্যের সাথে সম্পর্কিত মানে এর একক কি হবে? একক কি হবে? মিটার বা কিলোমিটার, এক্সট্রিমলি সরি, মিটার বা সেন্টিমিটার। হ্যাঁ কি না? মিটার হবে কোন এককে? মিটার হবে কোন এককে? এসআই পদ্ধতিতে। এসআই। আর সেন্টিমিটার হবে কি এককে? কোন পদ্ধতিতে? সিজিএস সিজিএস। পদ্ধতিতে। একইভাবে মাত্রা আমি আগের চ্যাপ্টার আলোচনা করে দিয়েছি। এর ক্ষেত্রে মাত্রা কি হবে? দুটোর ক্ষেত্রেই বলছি, কিন্তু মাত্রা কি হবে? এল। জাস্ট এল। হ্যাঁ কি না? মনে থাকবে তো? এই হচ্ছে আমার টপিক। চলো, এই টপিক আশা করি বোঝা গেছে। এরপরে নেক্সট আমরা আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট ব্যাপার, দ্রুতি। নেক্সট হচ্ছে, ঠিক এদিকে লেখো বেগ বলে, এদিকে লেখো বেগ বলে। দুটোর ইংলিশ টার্ম খুব ভালো করে জানা উচিত। দুটোর ইংলিশ টার্ম খুব ভালো করে জানা উচিত। দ্রুতির ইংলিশ কি? দ্রুতির ইংলিশ হচ্ছে স্পিড। আর বেগের ইংলিশ স্পিড। কি? ভেলোসিটি। Velocity. ভেলোসিটি। ভেলোসিটি। দ্রুতি কাকে বলে? আগে বলে দ্রুতি কাকে বলে? একক সময় কোনো গতিশীল বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলে। তাহলে বলতে পারি দ্রুতি ইজ ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব বাই সময়। হ্যাঁ কি না? অতিক্রান্ত দূরত্ব বাই সময়। হ্যাঁ কি না? আর বেগ ইজ ইকুয়াল টু কি হবে? বেগ ইজ ইকুয়াল টু একইভাবে সরণের সঙ্গে সম্পর্কিত। বেগ ইজ ইকুয়াল টু সরণ বাই সময়। কথাটা ক্লিয়ার হলো? ভালো করে দেখো, কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। এই দুটোর মধ্যে প্রধান পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে উভয়ের ক্ষেত্রে রাশির পার্থক্য। দূরত্বটা কি রাশি? স্কেলার রাশি। স্কেলার রাশি। সময়টা কি রাশি? স্কেলার রাশি। সমান তাহলে স্কেলার রাশি। এটাও দ্রুতিটাও কি হবে? দ্রুতিটাও স্কেলার রাশি। বোঝা গেছে? দেখো, সরণটা কি রাশি? ভেক্টর রাশি। সময়টা কি ভেক্টর রাশি? রাশি। স্কেলার রাশি। তাহলে এটা কি হবে? বেগটা কি হবে? বেগ হবে ভেক্টর রাশি। বোঝা গেছে? চলো, দুটোর মধ্যে যদি তুলনামূলক আলোচনা করি, একক কি হবে? দুটোরই একক কিন্তু সেম। একক কি? মিটার পার সেকেন্ড বা সেন্টিমিটার পার সেকেন্ড হবে তো? মিটার পার সেকেন্ড কার একক? এসআই পদ্ধতিতে। আর এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে। গত ক্লাসে ডিসকাস করা হয়ে গেছে এগুলো। মাত্রা কি হবে? মাত্রা কি হবে? মাত্রা হবে এলটি এল ইনভার্স। টি টু দি পাওয়ার -1 বা টি তিন। ইনভার্স। বোঝা গেছে? দেখো, যেটুকু পয়েন্ট আমার বলার দরকার বলছি, নোট ডাউন করো। কমপ্লিট। রেসপন্স করতে হবে হচ্ছে। তাহলে এখান থেকে একটা ফর্মুলার মতো লিখে রাখতে পারো। আমি পরে ফর্মুলাগুলোকে আলাদা করব। যে ভি ইজ ইকুয়াল টু এস বাই টি। লিখে রাখো, আজকের প্রথম ফর্মুলা আমরা পেলাম যে বেগ ইজ ইকুয়াল টু দূরত্ব বাই সময়। ঠিক আছে? যেটা আমরা সময় দূরত্বের অঙ্কের ক্ষেত্রে বারবার ইউজ করি। হচ্ছে, চলো নেক্সট 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 হেডিং হচ্ছে, হেডিং করো ত্বরণ। ত্বরণ। ত্বরণের ইংলিশ কি? ইংলিশ হচ্ছে অ্যাক্সেলারেশন। ইংলিশ টার্মগুলোর সঙ্গে একটু পরিচয় হয়ে যাওয়াটা উচিত। অ্যাক্সেলারেশন। এই ত্বরণ বা অ্যাক্সেলারেশন বলতে আমরা কি বুঝি?
কোনো গতিশীল বস্তু যখন বেগ পরিবর্তন করে সময়ের সাপেক্ষে, তাহলে সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনকে ত্বরণ বলা হয়। তবে ত্বরণ কথাটার সঙ্গে না পরিবর্তন না করে লিখে রাখো বেগ বৃদ্ধির হার, জাস্ট এইটুকু লিখে রাখো, ক্লিয়ার হবে। বেগ বৃদ্ধির হার, তাহলে বেগ বৃদ্ধির হারকে কি বলা হয়? ত্বরণ বলে। একইভাবে ত্বরণের সঙ্গে যেটা করেসপন্ডেন্স ভাবে জানার দরকার সেটা হচ্ছে কি মন্দন। মন্দন বলতে কি? মন্দনকে ইংলিশে কি বলা হয়? মন্দনকে ইংলিশে বলা হয় রিটার্ডেশন। রিটার্ডেশন বা মন্দন। একটু ঠিকঠাক করে লিখি, একটু স্পেলিংটা খারাপ হলো লেখা। হ্যাঁ, রিটার্ডেশন। মন্দন তাহলে কাকে বলবো? লিখে রাখো বেগ হ্রাসের হার। বেগ হ্রাসের হার। ওকে, তাহলে কি রকম ভাবে বলতে পারি? ধরো একটা কোনো ভূপৃষ্ঠের উপর দিয়ে একটা কোনো বস্তু প্রথমে বেগ ছিল ইউ, সেটা টি সময় পরে সেই বস্তুর বেগটা দাঁড়ালো কি? সেই বস্তুর বেগটা দাঁড়ালো ভি। তাহলে আমরা বলতে পারি, তাহলে ইউ মানে কি বলবো? ইউ মানে বলতে পারি প্রাথমিক বেগ। সেই বেগটাকে বৃদ্ধি পেয়ে কি হলো? সেই বেগটাকে বৃদ্ধি পেয়ে হলো অন্তিম বেগ, হ্যাঁ কি না? যেটা বেড়ে হচ্ছে। তাহলে এখানে বলতে পারি ভি গ্রেটার দেন ইউ। এটা কতক্ষণে সম্পন্ন হচ্ছে? এটা টি সময়ে সম্পন্ন হচ্ছে। তাহলে ত্বরণকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ত্বরণকে এ দ্বারা প্রকাশ করি। তাহলে এ এর ফর্মুলা কি হবে? এ ইজিক্যাল টু ভি মাইনাস ইউ বাই টি। হবে কি হবে না? রেসপন্স করতে হবে। এখান থেকে হ্যাঁ আমরা দাদা। আরেকটা ফর্মুলা পাই যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। মনে রাখা প্রয়োজন, ভিটা কি, ইউটা কি, এ কি, টি কি? টি হচ্ছে সময়। কথাটা ক্লিয়ার? রেসপন্স করা প্রয়োজন। তাহলে হ্যাঁ ত্বরণকে যদি আরেকটা ফর্মুলা আকার লেখা যায় তাহলে কি হবে? ত্বরণ ইজ ইকুয়াল টু বেগ পরিবর্তন বাই সময়, হ্যাঁ কি না? বেগ পরিবর্তন বাই সময়। তাহলে একইভাবে ত্বরণের একক কি হবে? ত্বরণের একক, দুটো একক আমাদের লিখে রাখা প্রয়োজন। একটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার আর একটা সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার পার সেকেন্ড স্কোয়ারটা কিসের একক? এসআই পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে, হ্যাঁ কি না? একইভাবে মাত্রা কি হবে? মাত্রা কি হবে? কেউ একজন বললে খুশি হব। ক্লাসে এটা করেছি। উল্টো হয়ে যাবে। উল্টো কেন? এল টি টু দি পাওয়ার মাইনাস টু। ইনভার্স 2 ঠিক আছে, এল টি ইনভার্স টু বা এল টি টু দি পাওয়ার মাইনাস টু। কথা ক্লিয়ার? দেখো, আমরা কিন্তু এই একক বলো বা মাত্রাগুলো এগুলো কিন্তু আগে পুরো লিস্ট করিয়ে দিয়েছিলাম। এগুলো তোমাদের কিন্তু মনে রাখাটা প্রয়োজন। এবার চলো, একটা জিনিস বলা হয়নি, এই যে ত্বরণটা এটা কি ধরনের রাশি? এটা কি ধরনের রাশি? আগে বলো, বেগটা কি রাশি? বেগটা কি রাশি? ভেক্টর রাশি। ভেক্টর রাশি। তাহলে ভেক্টর বাই স্কেলার কি হয়? অফকোর্স ভেক্টর। ভেক্টর রাশি মনে রাখো, কারণ এরকম প্রশ্ন দেয় কোনটা কি রাশি, এর নিয়ে কিন্তু কোশ্চেন আসে। হয়েছে? চলো, তাহলে মোটামুটি আমরা ফর্মুলা কি জানতে পারছি। আমাদের ফর্মুলা কিভাবে এসছে সেটা জানার প্রয়োজন নেই, কিন্তু ফর্মুলাগুলো কি কি সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, নেক্সট একটা হেডিং করো, গতীয় সমীকরণ। এইটা স্ক্রিনশট নেবে, ভালো করে লিখে রাখবে। গতীয় সমীকরণ, এটা এই রেলের পরীক্ষার জন্য এই টপিকটা গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে নিউমেরিক্যাল কোশ্চেন করতে হয়। পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব পরীক্ষা হয়ে যাওয়ার পরে। এই রোববার পরীক্ষাটা হয়ে যাক, তারপরে আমি এটা নিয়ে ডিসকাস করব। গতীয় সমীকরণ। গতীয় সমীকরণের 1 নম্বর সমীকরণ কি? আচ্ছা, একটা জিনিস বলে দিই, ভালো করে শুনে রাখার প্রয়োজন। আমরা এস মানে কি বুঝি? এস মানে লিখে রাখো অতিক্রান্ত দূরত্ব, নাহলে এগুলো খেয়াল হবে না, খাতার সাইডে লেখো। এস মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, এস। তারপরে ইউ মানে কি? ইউ মানে হচ্ছে প্রাথমিক বেগ। ইউ মানে হচ্ছে প্রাথমিক বেগ। ভি মানে কি? ভি মানে হচ্ছে অন্তিম বেগ, বা বলতে কিছু সময় পরে বেগটা বেড়ে বা কমে যেটা হচ্ছে। টি মানে কি? টি মানে হচ্ছে সময়। এ মানে কি? এ মানে হচ্ছে ত্বরণ, কোনো কোনো ক্ষেত্রে মন্দন। ঠিক আছে, যদি এই জিনিসগুলো আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু ফর্মুলাগুলো সহজেই লিখতে পারবো।
তাহলে প্রথম ফর্মুলা কি, ভি ইজ ইকাল টু এস বাই টি, হ্যাঁ কি না? সেখান থেকে আমি খুব ইজিলি বলতে পারি, যেটা আমি টাইম অ্যান্ড ডিস্টেন্স অঙ্ক করানোর সময় বারবার বলি, এস ইকুয়াল টু ভিটি, এটাও বলা চলে, তো বলা যায়। এছাড়া 2 নম্বর ফর্মুলা যেটা লিখিয়েছিলাম, এ ইজ ইকাল টু ভি মাইনাস ইউ বাই টি, তাহলে এখান থেকে আমরা কি পাই, ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি, পাই তো, হ্যাঁ কি না? এর পরের ফর্মুলাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। 3 নম্বর, এই ফর্মুলাগুলো কি করে এসছে সেটা আমি প্রমাণ করে দেখিয়ে দিতে পারি, কিন্তু আমাদের কম্পিটিটিভ এক্সামে ফর্মুলাটাই ইম্পর্টেন্ট, প্রমাণ নয়। তাহলে কি ফর্মুলা, লিখে রাখো, এস ইকুয়াল টু ইউটি প্লাস মাইনাস হাফ এ টি স্কোয়ার। এই প্লাস মাইনাস চিহ্নটার ব্যাপার কি, এর তাৎপর্য আছে একটা। প্লাস ইউজ করা হয় কোন ক্ষেত্রে, যদি ত্বরণ হয়, হ্যাঁ কি না? আর মাইনাস ইউজ করা হয় কোন ক্ষেত্রে, যদি মন্দন হয়, যদি মন্দন হয়, হ্যাঁ কি না? চলো 4 নম্বর, 4 নম্বর কি, 4 নম্বর নোট ডাউন করো, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2as। একইভাবে কিন্তু ব্যাপার, কখন ত্বরণ ইউজ হবে, কখন মন্দন ইউজ হবে, মনে থাকবে, হ্যাঁ কি না? রেসপন্স করো, হ্যাঁ স্যার। হয়েছে? চলো, এই ফর্মুলাই মোটামুটি ইম্পর্টেন্ট, এই কয়েকটা ফর্মুলা আমার জন্য জানার প্রয়োজন। হয়েছে না হয়নি, রেসপন্স করতে হবে, বোঝা গেছে? হয়েছে। কোনো অসুবিধা নেই। এই তথ্যগুলো, হ্যাঁ দাদা। এই তথ্যগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এরপরে যখন আমরা অভিকর্ষ ত্বরণ করব, যখন ভর ও ভার চ্যাপ্টারটা করব, তখন অভিকর্ষের ব্যাপারটা, তখন হচ্ছে কার্যক্ষমতা শক্তি পড়া হয়ে যাবে, সি শক্তি গতি শক্তি পড়া হয়ে যাবে। তখন আমরা এই সমস্ত সমীকরণ অভিকর্ষের প্রভাবে হলে কি হয়, তখন আমরা আলোচনা করব। যে সেটা একটু বলে রাখি, সেখানে এটা পরিবর্তন হয়ে যায় কিসে, জিতে। জি মানে কি, জি মানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, যার ভ্যালু কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এগুলো তখন ডিসকাস করবো, এখন আর আমি করছি না, এটা তখন আমি পড়াবো, ও ভার চ্যাপ্টারটা পড়াবো, তখন আলোচনা করবো। হয়েছে? প্রত্যেকে রেসপন্স করো, হ্যাঁ স্যার। হয়েছে তো? চলো, এবার আমাদের একটা জিনিস জানার প্রয়োজন, যেটা শুধুমাত্র রেলের পরীক্ষা আর ডাব্লিউবিসিএস এর জন্য ইম্পর্টেন্ট। কিসের জন্য রেল আর ডাব্লিউবিসিএস? হেডিং করো লেখচিত্র। যাদের সত্যি করে সিরিয়াসলি রেলের জন্য প্রস্তুতি নিচ্ছ বা নিতে চাইছো, তারা কিন্তু এই টপিকটা ভালো করে দেখো। লেখচিত্র কিন্তু পড়তে হবে, লেখচিত্র পড়ার প্রয়োজন। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় গতীয় লেখচিত্র। কয়েকটা লেখচিত্র করাবো, সেই লেখচিত্রগুলো আমার জন্য ইম্পর্টেন্ট। প্রথম 1 নম্বর নোট ডাউন করো, 1 নম্বর ডাউন করো যে সমবেগে গতিশীল কণা, সমবেগে গতিশীল, সমবেগে গতিশীল, এর লেখচিত্র দেখতে কেমন হয়, ভালো করে শোনো, খুব ইম্পর্টেন্ট। লেখচিত্র মতো করে আঁকো, দুটো অ্যাক্সিসকে আমরা এইভাবে আঁকি, এই অক্ষে যদি ভি, এই অক্ষে যদি টি হয়, ভালো করে দেখো, তার লেখচিত্রটা কেমন হবে সমবেগের ক্ষেত্রে, এই স্ট্রেট লাইন, ঠিক আছে? ঠিক এইভাবে মনে রাখো, এখানে লিখে রাখো ভি ভার্সেস টি লেখচিত্র। হয়েছে? 2 নম্বর নোট ডাউন করো যে সমত্বরণে গতিশীল কণা, সমত্বরণে গতিশীল। তাহলে একটা জিনিস বলো তো, সমত্বরণে গতিশীল হলে যেখানে ত্বরণ আছে, সেই ত্বরণ থাকলে এখানে কি বেগটা বাড়বে না কমবে না একই থাকবে? কি হবে, বেগ বাড়বে কমবে না একই থাকবে? বলো, কি মনে হয়? সমত্বরণে, ত্বরণ বলতে কি, ত্বরণ আছে বলতে বেগ নিশ্চয় আস্তে আস্তে বাড়ছে, বেগ বাড়ছে। তাহলে লেখচিত্র দেখতে কেমন হবে, এই লেখচিত্র দেখতে হবে এইরকম, যে ভি, এটা টি। তাহলে আস্তে আস্তে দেখো সময়ের সাপেক্ষে টি এর মান, ভি এর মানটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, হ্যাঁ কি না? ভালো করে দেখো, খুব গুরুত্বপূর্ণ। যদি এটা সমমন্দনে হয়, মন্দন বলতে কি, মন্দন বলতে কি বলো, যে বেগ যেখানে বেগ কমে যায়। কমে যাচ্ছে, তাহলে গ্রাফটা কিরকম ভাবে পরিবর্তন হবে, গ্রাফটা কিরকম পরিবর্তন হবে নিজেই বুঝতে পারছো। যদি এই অক্ষে ভি থাকে, এই অক্ষে টি থাকে, তাহলে সময়ের সঙ্গে সঙ্গে
কি হচ্ছে? কমছে বেগের মানটা। কমে যাচ্ছে। কথাটা ক্লিয়ার? এটা কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে। কোনো অসুবিধা নেই? হ্যাঁ দাদা। কোনো সমস্যা থাকলে বলবে আমাকে। এইবার এই যে সমবেগে গতিশীল, এটাকে এ দিয়ে লেখো, এটা ছোট রোমান 1 লেখো। রোমান 2 তে আবার লেখো সমবেগে গতিশীল জায়গা থাকলে। সমবেগে গতিশীল, এই সমবেগে গতিশীলের আমি লেখচিত্র আঁকবো বটে। আগেরটা করেছিলাম ভি এর সঙ্গে টি, এখানে করব এস এর সঙ্গে টি, অর্থাৎ এস বলতে দূরত্বের সঙ্গে সময় কিভাবে সম্পর্কিত। তাহলে একটা অক্ষে তুমি দূরত্বকে বসাও, একটা অক্ষে তুমি টি কে বসাও, তখন তাহলে কি হবে? তখন হবে হচ্ছে এইরকম। কথাটা ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ কি না? দেখো এই সমস্ত লেখচিত্রগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। বোঝা গেছে না যায়নি? এরকম লেখচিত্র কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। ভালো করে দেখো, এই লেখচিত্রটা যদি পরিবর্তন হয়ে যায়, লাস্ট লেখচিত্র নোট ডাউন করবে যে 4 নম্বর, সমতরণে, সমতরণে গতিশীল। এইবার সমতরণে গতিশীল তো আগেও করিয়েছি, কিন্তু সেটা কিসে? ভি ভার্সেস টি এ। তাহলে এটাও ভি ভার্সেস টি এ। এরপরে করবো সমতরণেরটা এস ভার্সেস টি এ। এস ভার্সেস টি এ করলে কেমন দাঁড়াবে? দেখো ভালো করে বুঝবে। এস ভার্সেস টি এ করবো, এটা এস, এটা টি। তাহলে এস ভার্সেস টি যদি করা হয় তাহলে হবে এইরকম ভাবে বৃদ্ধি পাবে। এটা হচ্ছে ত্বরণের ক্ষেত্রে। ভালো করে দেখো, বুঝতে পারলে কিনা? তাহলে এটা হচ্ছে ত্বরণের ক্ষেত্রে। ওকে, সরি ভুল করলাম, এটা হচ্ছে মন্দন ক্ষেত্রে এরকম হয়, আস্তে আস্তে বেড়ে গিয়ে কমে যায়। আর ত্বরণের ক্ষেত্রে হলে কিরকম হয়? এরকম ভাবে আস্তে আস্তে সময়ের সাপেক্ষে সাপেক্ষে বা বৃদ্ধি যে পায়। অক্ষরের মতো। এটা হচ্ছে হ্যাঁ 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 ঠিক ত্বরণ। ঠিক আছে, বোঝা গেছে? এই 5টা লেখচিত্র মনে রাখো। যদি লেখচিত্র থেকে কোনো কোশ্চেন আসে বা লেখচিত্র থেকে কোনো কোশ্চেন দেয়, আমার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। আচ্ছা, চল নেক্সট আমরা আলোচনা করব নিউটনের গতিসূত্র। দেখ, হেডিং করো নিউটনের গতিসূত্র। গতিসূত্র দেখো, ভালো টপিক, একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। আমরা জানি কি গতিসূত্র কখানা আছে? গতিসূত্র 3খানা আছে। অনেকে কি করে, অনেক আমি ক্লাস দেখেছি, অনেক জায়গায় শুনেছি, প্রথম ও দ্বিতীয়টা বলে তৃতীয়টাকে ছেড়ে দেয়। ও তোমরা জানো তো ছোটবেলা থেকে, তা কিন্তু নয়, 3টেই জানতে হবে, খুব ডিটেলস জানতে হবে। প্রথম সূত্র, প্রথম গতিসূত্র নোট ডাউন করবে, প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র আর তৃতীয় গতিসূত্র। কেন 3টেরই অ্যাপ্লিকেশন আছে। আর হচ্ছে তৃতীয় গতিসূত্র, কোশ্চেন আসে, জানা খুব প্রয়োজন। দেখো প্রথম গতিসূত্রতে কি বলেছে, যে বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে একটি স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং একটি গতিশীল বস্তু সর্বদা কি হবে? সমগতিতে সরলরেখা বরাবর চলতে থাকবে। মনে থাকবে? তাহলে আরেকবার বলে দিই, চাইলে নোট ডাউন করতে পারো। বাইরে থেকে বল প্রযুক্ত করে অবস্থার পরিবর্তনে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে গতিশীল হবে। বোঝা গেছে? এটা কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে একটু নোট ডাউন করে নাও, এটা ভালো করে বোঝো, শিখে নাও, ইম্পর্টেন্ট। যে যে তাহলে বাইরে থেকে আমরা কি প্রয়োগ করছি? বাইরে থেকে আমরা বল প্রয়োগ করছি। বাইরে থেকে যদি বল প্রয়োগ না করি তাহলে কোনো বস্তুর মানে গতিশীল অবস্থাটা পরিবর্তন করা যাবে না। স্থির বস্তুটা স্থিরই থেকে যাবে, গতিশীল বস্তু একই বরাবর চলতে থাকবে। তাহলে এখান থেকে আমরা কি কি জিনিস পাচ্ছি নোট ডাউন করে নাও। এখান থেকে আমরা যেটা পাই সেটা পদার্থের জাড্য ধর্ম। নোট ডাউন করবে, পদার্থের জাড্য ধর্ম। ওকে, আমরা পদার্থের জাড্য ধর্ম সম্পর্কে পাই। এই জাড্য ধর্ম ক প্রকার? এটা আবার 2 প্রকার। কি কি? একটা হচ্ছে স্থিতিজাড্য আর একটা হচ্ছে গতিজাড্য। স্থিতিজাড্য বলতে কোনটা? যে বিশেষ প্রবণতায় কোনো স্থির বস্তু স্থির থাকতে চায় তাকে স্থিতিজাড্য বলে। যে বিশেষ প্রবণতায়
কোনো গতিশীল বস্তু চিরকাল সমবেগে একই সরলরেখা বরাবর গতিশীল থাকতে চায় তাকে গতিজাড্য বলে। ঠিক আছে, এই জাড্যের ফলাফল কি আমরা প্রত্যেকে জানি। কোনো বাসে ব্রেক করলাম, হঠাৎ করে সামনে ঝুঁকে গেলাম, কোনো বাস চলতে আরম্ভ করলাম, আমরা পিছিয়ে দিকে পিছিয়ে এলাম। এইগুলো গতিজাড্য স্থিতিজাড্যের একটা এক্সাম্পল। কম্বলে যদি ঝাড়া হয়, কম্বলে যদি কোনো বেত দিয়ে আঘাত করা হয়, একটা ধুলো একটা ঝরে ওঠে আর কি। এটা মানে কি, কম্বলে স্থির ছিল, যখনই বেতের আঘাত করছো কম্বলটা গতিশীল হয়ে যাচ্ছে, কম্পিত হচ্ছে, তখন কি হচ্ছে, ওই গুঁড়ো গুঁড়ো কণাগুলো স্থির থাকতে চাইছে বলে আমরা দৃশ্যমান হচ্ছে আমাদের কাছে, হ্যাঁ কি না? তাহলে এটা কি পেলাম, এটা হচ্ছে জাড্যের ধারণা। তাহলে জাড্য ধর্মটার প্রমাণ পাচ্ছি কোয়া থেকে, প্রথম গতিসূত্র থেকে। নেক্সট আমরা যেটা পাই খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বলের সংজ্ঞা। খুব গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা প্রচুর আসে, বলের সংজ্ঞা পাই। তাহলে বলের সংজ্ঞা বলতে আমরা কি বুঝবো? বলের সংজ্ঞা বলতে বল হচ্ছে তাহলে এমন একটা জিনিস যেটা কি করে, বাইরে থেকে যা প্রয়োগ করে স্থির বস্তুকে গতিশীল, আবার গতিশীল বস্তুকে স্থির করার চেষ্টা করা হয়, তাকেই বল বলে। এই যে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটা পাচ্ছি আমরা কোথা থেকে? পাচ্ছি প্রথম গতিসূত্র থেকে। ক্লিয়ার? এটা কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, বলের সংজ্ঞা। আরেকবার সংজ্ঞাটা বলি, বাইরে থেকে যা প্রয়োগ করে স্থির বস্তুকে গতিশীল এবং গতিশীল বস্তুকে স্থির করা হয় বা করার চেষ্টা করা হয়, তাকে বলের সংজ্ঞা বলে, মানে বল বলে। তাহলে এই বলের সংজ্ঞাটা পাচ্ছি কোথা থেকে? প্রথম গতিসূত্র থেকে। ঠিক আছে, চল নেক্সট আমি সূত্রটা ব্যাখ্যা করব। প্রথমটা সহজ বলে আমি লিখলাম না, প্রথমে সূত্রটা একটু লিখে নেওয়া প্রয়োজন, কারণ কোনো জায়গাতে বা কোনো জায়গায় এই সূত্রটা কিন্তু নেই সেই অর্থে, বা বলা নেই, বা অনেকের একটা ভুল ধারণা থাকে। দ্বিতীয় গতিসূত্র কি বলেছে? দ্বিতীয় গতিসূত্র কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রথমটাও ইম্পর্টেন্ট, কোনো সূত্রই তো আর ফেলে দেওয়ার ব্যাপার নয়, তার মধ্যেও দ্বিতীয়টা বেশি গুরুত্বপূর্ণ। কি বলেছে? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক। লিখে নাও, বস্তুর ভরবেগের পরিবর্তন, ছোট ছোট লেখাচ্ছি, ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বলের সমানুপাতিক, এখনো শেষ হয়নি। সমানুপাতিক বলতে পরিবর্তনের হার বাড়লে বলের মানও বাড়াতে হবে। সমানুপাতিক এবং, ভালো করে দেখো, খুব গুরুত্বপূর্ণ, এবং বল যেদিকে প্রযুক্ত হয় বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিকে ঘটে। লিখে রাখো, এবং বল যেদিকে প্রযুক্ত হয়, বল যেদিকে প্রযুক্ত হয় বস্তুর ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে। লিখে দাও, বস্তুর ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে। পরিবর্তনও সেই দিকে ঘটে, লিখে দিলাম, কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট, পরে ব্যাখ্যা করছি। সেই দিকে ঘটে। ওকে, চল নোট ডাউন করে নিও, এটা কাজে লাগে। এইবার এই দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কি কি পাই, দ্বিতীয় থেকে আমি কি কি পাই ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট ব্যাপার, বুঝে নেওয়ার ব্যাপার। প্রথমেই পাই ভরবেগের ধারণা, নোট ডাউন করবে, ভরবেগের ধারণা। 2 নম্বর কি পাচ্ছি? 2 নম্বর পাচ্ছি বলের পরিমাপ, খুব ইম্পর্টেন্ট, বলের পরিমাপ পাচ্ছি। বলের পরিমাপ, বলের সংজ্ঞা পাচ্ছি প্রথম সূত্র, বলের পরিমাপ পাচ্ছি দ্বিতীয় সূত্র। খেয়াল রাখা প্রয়োজন হচ্ছে, এরপরে পাচ্ছি আমরা যে বলের নিরপেক্ষতার নীতি। নোট ডাউন করো, বলের স্বাতন্ত্র নীতি বা নিরপেক্ষতার নীতি, নিরপেক্ষতার নীতি। আর 4 নম্বর পাই ইম্পর্টেন্ট, বলের একক। বলের একক, এই 4টে পাই আমরা কোথা থেকে? এই দ্বিতীয় গতিসূত্র থেকে। কোশ্চেন দেয় নিচের কোনটি দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা পাই। বোঝা গেছে, হ্যাঁ কি না? রেসপন্স করো, হচ্ছে? চলো নেক্সট, তৃতীয় গতিসূত্র।
দেখ, তৃতীয়, এই তৃতীয় সূত্রের ব্যাপারটা কিন্তু হালকা করে বলে দিই। এটা এর ভাষা তোমরা কম বেশি প্রত্যেকেই জানো, যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। ওকে, এটা লেখাচ্ছি না, এটা এই স্টেটমেন্টটা প্রত্যেকেই জানো সূত্রটা। কোশ্চেন আসে থেকে কি পাই, অনেক জায়গায় দেখছি, অনেক স্যারের ক্লাস দেখেছি, অনেক ইনস্টিটিউট দেখেছি, ওষুধে কোনো তেমন অ্যাপ্লিকেশন নেই বলে ছেড়ে দেয়। তা নয়, কোশ্চেন আসে এখান থেকে। কি বলেছে লিখে নাও, বলের দিকের ধারণা, বলের দিকের ধারণা। ওকে, এবং বহু অ্যাপ্লিকেশন আমাদের পড়ার প্রয়োজন, যেটা তৃতীয় সূত্র থেকে পাই আমরা। বোঝা গেছে? অনেক অনেক রয়েছে যেটা আমরা তৃতীয় সূত্র থেকে পাই। খেয়াল 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 করে নিও, এটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে একটা পেজের মধ্যে আমি 3টে সূত্র আলোচনা করার চেষ্টা করলাম। বললাম যে মানে এটা বলবো না যে কনফার্ম যে এটাই আলোচনার ব্যাপার বা এটাই তা নয়, আমি চেষ্টা করেছি যে একটা এর মধ্যে টোটালটা কভার করার। ওকে, এরপরে শুধু কি এইটুকুই না, আমাদের কিন্তু ডিটেলস আরও পড়তে হবে। ডিটেলসে পড়ার মধ্যে প্রথমেই আমরা যেটা আলোচনা করবো, দেখো জাড্ডো, আচ্ছা জাড্ডোর ইংলিশটা বলা হয়নি, লিখে নাও ইনার্সিয়া। ইনার্সিয়া, ঠিক আছে? স্থিতিজাড্য মানে ইনার্সিয়া অফ রেস্ট, গতিজাড্য মানে ইনার্সিয়া অফ মোশন। চল, এরপরে ভরবেগ কথাটা সম্বন্ধে তোমাদের একটু ডিটেলস আলোচনা করা প্রয়োজন। তো পরের টপিক হেডিং করো ভরবেগ বলে। ভরবেগ ইংলিশ হচ্ছে মোমেন্টাম, লিখে নাও মোমেন্টাম। ইংলিশ হচ্ছে মোমেন্টাম। আচ্ছা দেখ, এই ভরবেগ সংক্রান্ত ব্যাপারগুলো একটু আমাদের বুঝে নেওয়া প্রয়োজন। ভরবেগটা কি প্রথমেই নোট ডাউন করো। ভরবেগ কি, যে কোনো বস্তুতে ভর থাকে, গতিশীলতার মধ্যে বেগও থাকবে, তাহলে ভর ও বেগ এর সমন্বয় যে বিশেষ রাশির গঠিত হয়। নোট ডাউন করো, ভর ও বেগের সমন্বয়, ভর ও বেগের সমন্বয় কোনো গতিশীল বস্তুতে যে গতীয় ধর্মের সৃষ্টি হয়, যে গতিশীল বস্তুতে, কোনো গতিশীল বস্তুতে যে গতীয় ধর্মের সৃষ্টি হয়, যে গতীয় ধর্মের সৃষ্টি হয়। ওকে, তাই কি বলা হয়, ভরবেগ বলা হয়। তাহলে আমরা কি বলতে পারি, ভরবেগকে স্মল পি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। পি ইজ ইকুয়াল টু এমভি, হ্যাঁ কি না? ক্লিয়ার? দেখো তাহলে ভরবেগ ইজ ইকুয়াল টু কি বলতে পারি, ভরবেগ ইজ ইকুয়াল টু ভর ইনটু বেগ। এবার বলো, ভরটা কি রাশি? স্কেলার রাশি। বেগটা কি রাশি? ভেক্টর রাশি। তাহলে ভরবেগ কি রাশি? স্কেলার ইনটু ভেক্টর, অবশ্যই ভেক্টর রাশি। হ্যাঁ কি না? যা পড়বো তার ডিটেলসে পড়বো। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি, নেক্সট আমরা যেটা দেখবো সেটা তার একক। তাহলে একক কি কি হবে? দেখো, ভরের সঙ্গে বেগ অ্যাড হবে। তাহলে যদি দুটো এককের কথা বলি, তাহলে কি বলতে পারি, এককের পরিবর্তন মানে এককটা কিভাবে হচ্ছে, কিভাবে হবে এককটা? দেখো, নর্মাল আগে আমরা বেগের একক লিখবো। বেগের একক মিটার পার সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড, হ্যাঁ কি না? বেগের একক লিখে দিলাম। এইবার এটা কিসে? এটা এসআইতে। সেন্টিমিটার পার সেকেন্ড কি? সিজিএসে। তাহলে এসআই পদ্ধতিতে বেগ ভরের একক কি? কিলোগ্রাম। তাহলে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। আর সিজিএসে কি? সিজিএসে গ্রাম, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। ক্লিয়ার? হ্যাঁ কি না? অবশ্যই ক্লিয়ার হওয়া উচিত। নেক্সট কি হবে? নেক্সট নোট ডাউন করো মাত্রা। তাহলে মাত্রা, বেগের মাত্রার সঙ্গে কোনটা অ্যাড হবে? এমটা অ্যাড হবে, এম এল টি টু দি পাওয়ার -1 বা টি ইনভার্স। কথা ক্লিয়ার হচ্ছে? বোঝা যাচ্ছে? এরপরে দ্বিতীয় সূত্র থেকে আমরা কি পাই? দ্বিতীয় সূত্র থেকে কি পাই? যে ভরবেগের পরিবর্তন। তাহলে ভরবেগ, ভরবেগ এর পরিবর্তন কি? ভালো করে শুনবে, খুব ইম্পর্টেন্ট, একটা জিনিস বুঝে নাও। তাহলে একটা বস্তু যার ভরটা এম, ভালো করে বোঝো এটা, যার ভরটা এম, ঠিক আছে, তার প্রথমে বেগ ছিল কি? প্রথমে বেগ ছিল ইউ, যেটা প্রাথমিক বেগ বলি। টি সময় পরে বেগটা হলো কত? ভি। তাহলে বলো তো, প্রথমে
ভরবেগ কত? প্রথমে ভরবেগ এম ইউ, পরে ভরবেগ কত? এম ভি। হ্যাঁ কি না? তাহলে যেটা বলতে যাচ্ছিলাম, তাহলে বলতে পারি যে ভরবেগের পরিবর্তনটা কত হবে? ভরবেগের পরিবর্তনটা কত হবে? নিজেরাই বলো, বলা উচিত কিন্তু, যে এম ভি মাইনাস এম ইউ। আগে ছিল এম ইউ, পরে বেড়ে হলো এম ভি, তাহলে এম ভি মাইনাস এম ইউ। এইবার অ্যাকর্ডিং টু সেকেন্ড ল কি হবে? দ্বিতীয় সূত্র অনুযায়ী কি বলতে পারি নিউটনের, যে ভরবেগের পরিবর্তনের সঙ্গে সমানুপাতিক, প্রযুক্ত বলের সঙ্গে সমানুপাতিক। তাহলে বলা যায়, ভালো করে দেখো, যে যেটাই ভরবেগের পরিবর্তনের হার সেটাই হচ্ছে বল। হ্যাঁ কি না? তাহলে লিখে নাও, খুব ইম্পর্টেন্ট, যে ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার, পরিবর্তনের হার ইজ ইকুয়াল টু বল। হ্যাঁ কি না? তাহলে চলো, বল, বলকে আমরা কি দ্বারা প্রকাশ করব? বড় হাতের এফ দ্বারা প্রকাশ করব। ভরবেগের পরিবর্তন কত? এম ভি মাইনাস এম ইউ। হার বলেছে মানে কি? নিশ্চয়ই সময়ের সাপেক্ষে, বাই টি। তাহলে পরের স্টেপে এটা লিখতে পারি, এফ ইজিক্যাল টু, উপর থেকে এম কমন নেব, ভি মাইনাস ইউ বাই টি। কি না? আরেকটু গুছিয়ে লিখলে লিখতে পারি যে এফ ইজ ইকুয়াল টু এম গুণিত ভি মাইনাস ইউ বাই টি। হ্যাঁ কি না? এই ভি মাইনাস ইউ বাই টি মানে কি? কোথায় পড়েছিলাম? ত্বরণের সময় পড়েছিলাম। তাহলে কি বলতে পারি? এফ ইজ ইকুয়াল টু এম গুণিত এ। দেখো, এখান থেকে কিন্তু আমরা বলের পরিমাপ পেলাম, যেটাই আমাদের দ্বিতীয় গতিসূত্রের একটা আদর্শ দিক, বা যেখানে একটা প্রাপ্তি বলা চলে। তাহলে কি লিখে নাও? বল ইজ ইকুয়াল টু ভর গুণিত ত্বরণ। মনে থাকবে? দেখো, এটা কিন্তু একটা আদর্শ জায়গা বা আদর্শ একটা সমীকরণ, যেখান থেকে অনেক কিছু ধারণা পাই আমরা। হ্যাঁ কি না? রেসপন্স করো প্রত্যেকে, বুঝে গেছে তো? এইরকম টপিক কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে, কোনো অসুবিধা নেই। দেখো, এই জিনিসগুলো আমাদের ভরবেগটা কিন্তু বুঝে নেওয়া প্রয়োজন হচ্ছে, কোনো অসুবিধা নেই। চল, নেক্সট আমরা যেটা বলবো, যেটা আলোচনা করব, যেই বলের পরিমাপটা পেলাম, একটু বল সম্পর্কে আলোচনা করা দরকার। বল, যাকে ইংলিশে আমরা ফোর্স বলি। তাহলে বল কাকে বলে আমরা বুঝতে পারি, যেটা যেটা গতিশীল অবস্থা পরিবর্তন করার চেষ্টা করে বা গতিশীল অবস্থা পরিবর্তন করে। তাহলে বলের রাশিমালা কি হয়? বল ইজ ইকুয়াল টু ভর গুণিত ত্বরণ। তাহলে দেখো, ভরটা কি রাশি? অফকোর্স স্কেলার। ত্বরণ কি রাশি? আগে আলোচনা হচ্ছে ভেক্টর। তাহলে বলটা কি হবে? বল নিজেই হবে ভেক্টর রাশি। প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট। হ্যাঁ কি না? কোনো অসুবিধা হওয়ার কথাই নয়। নেক্সট নেক্সট আমরা আলোচনা করব কি, যেটার দিকে যাই আমরা, একক। একক, একক বলতে কি? একক আবার না ত্বরণের সঙ্গে ভরকে গুণ করলে একক পেতে পারি, পেতে পারি। যেটা করলে কি দাঁড়াতে পারে? দেখো, ত্বরণ একক কি ছিল? মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেমি পার সেকেন্ড স্কোয়ার। তার সঙ্গে ভরের একক গুণ করে দিলে কেজি, এটা গ্রাম বলাই যায়, বলতে পারো। এটা পাচ্ছি কোথা থেকে? এটা পাচ্ছি হচ্ছে আমরা যে কোনো গতি সমীকরণ থেকে। কিন্তু বাস্তবে কি হয়? বাস্তবে এটা তো এসআই পদ্ধতি, এটা সিজিএস পদ্ধতি। এই দুটো পদ্ধতিতে এককের একটা বিশেষ তথ্য আমাদের জানা প্রয়োজন। এসআই পদ্ধতিতে এর একক কি? এর একক হচ্ছে নিউটন, নিউটন, যেটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। আর সিজিএস পদ্ধতি কি? ডাইন, ডাইন। মনে থাকবে, এটা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। অসুবিধা নেই, ভালো করে দেখো, ভালো করে নোট ডাউন করো। এই 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 ছোট ছোট ইনফরমেশন গুলো আমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এইগুলোই আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে? কোনো অসুবিধা নেই হচ্ছে। দেখো, এরপরে দুজনের মধ্যে পারস্পরিক যদি স্থানান্তর করি, তাহলে কি হবে? 1 নিউটন ইজ ইকুয়াল টু 10⁵ ডাইন। এই কেন 10⁵ এলো বলো তো? প্রথমেই যে 10⁵ আসছে, দেখো, একটা মিটার থেকে সেন্টিমিটারের জন্য 100,
আর কিলোমিটার কেজি থেকে গ্রামের জন্য 1000, 1000 ইন্টু 100 হলে 1000 ইন্টু 100 হলে 1 লক্ষ হয়, যেটা 10⁵ বোঝা গেছে। এ একদম সিম্পল হিসাব। 1 কেজি ইজ ইকুয়াল টু 1000 গ্রাম, 1 মিটার ইজ ইকুয়াল টু 100 সেন্টিমিটার। দুটো কনভার্ট করলে 100 ইন্টু 1000 1 লক্ষ, 1 লক্ষ মানে 10⁵। ওকে, দেখো যে ইনফরমেশনগুলো আমি দিতে চাইছি সেটা কিন্তু একটু নোট ডাউন এইভাবে করে নাও। নেক্সট একক তো হলো, সরি, এবার মাত্রা। মাত্রা মানে কি? মাত্রা কি হবে? ভর ইন্টু ত্বরণ, ত্বরণের মাত্রা কি? এল টি টু দি পাওয়ার -2 বা টি ইনভার্স 2, সামনে এম অ্যাড হয়ে যাবে, এম এল টি টু দি পাওয়ার -2। বোঝা গেছে? হ্যাঁ কি না? ভালো করে দেখো, কোনো অসুবিধা হলে, কোনো ডাউট থাকলে আমাকে বলবে। আছে, চল এবার দুটো জিনিস একটু পড়তে হবে। লাস্ট টপিক আজকে আমাদের, পরের দিন নিউমেরিক্যাল গুলো করাবো, তার সঙ্গে নিউমেরিক্যাল করাতে করাতে কিছু আরো তথ্য নিয়ে ডিসকাস করে নেব। তো তার আগে আমরা দুটো জিনিস একটু এই চ্যাপ্টার থেকে পড়ার প্রয়োজন, সেটা নোট ডাউন করবে। একটা হচ্ছে ঘাত বল, ঘাত বল, আর একটা হচ্ছে বলের ঘাত। ঘাত বল, বলের ঘাত, এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট। ঘাত বল মানে কি? ইম্পালসিভ ফোর্স, ইম্পালসিভ ফোর্স। ওকে, আর বলের ঘাত মানে কি? ইম্পালস অফ ফোর্স, ইম্পালস অফ ফোর্স। মনে থাকবে? এই দুটো একটু বুঝে নেওয়া দরকার, অনেকের মধ্যে এই দুটো সম্বন্ধে একটু ডাউট থাকে, ডাউট থাকে। ভালো করে শোনো, ঘাত বল মানে কি? ঘাত বল ব্যাপারটা কি? ঘাত বলের সংজ্ঞা কি? ভালো করে নোট ডাউন করো যে কোনো বস্তুর ওপর বৃহৎ মানের বলে, বল যদি অল্প সময়ের জন্য ক্রিয়া করে তাহলে সেই বলকে ঘাত বল বলে। জাস্ট লিখে নাও, কোনো বস্তুর ওপর, কোনো বস্তুর ওপর বৃহৎ মানের বল, বৃহৎ মানের বল খুব অল্প সময়ের জন্য প্রয়োগ করা হলে, খুব অল্প সময়ের জন্য প্রয়োগ করা হলে, ওকে, এই জিনিসটা কিন্তু মনে রাখো, প্রয়োগ করা হলে তাকে ঘাত বল বলে। মনে থাকবে? হ্যাঁ কি না? ভালো করে শোনো। তাহলে এই ঘাত বলের ব্যাপারটা কি? ঘাত বলটা কিন্তু অ্যাকচুয়ালি এটা বল, মনে থাকবে? তাহলে এর যে একক, মাত্রা, সবকিছুই কি? সবকিছুই কিন্তু বলের সঙ্গে সমান, নিউটন, ডাইন, এম এল টি টু দি পাওয়ার -2। ঠিক আছে, কিন্তু বলের ঘাতটা একটু আলাদা। বলের ঘাতটা ব্যাপারটা কি? বলের ঘাত বলে কোনো বস্তুর উপর কোনো বল সময়ব্যাপী ক্রিয়া করলে ওই বলের মান ও বলের ক্রিয়াকালের গুণফলকে বলা হয় বলের ঘাত। বুঝতে পারলে? তাহলে এটা লিখে রাখো, বল গুণিত সময়। ওকে, তাহলে কি বলতে পারি? বল গুণিত সময়। ঠিক আছে, খুব ভালো করে বুঝে নাও, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, আগেরটা একটু বলে রাখা প্রয়োজন। ঘাত বলের ফলে কি হয়? ঘাত বলে যেহেতু খুব বড় অ্যামাউন্টের বল প্রয়োগ করা হচ্ছে, এখানে ত্বরণ সৃষ্টি হয়। ওকে, আর এখানে কি হয়? এখানে যেটা সময়ব্যাপী ধরে ক্রিয়া করলে কি হয়? নোট ডাউন করো, ভর বেগের পরিবর্তন হয়। ছোট ছোট তথ্য এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। ভর বেগের পরিবর্তন হয়, মনে থাকবে? দুটো জিনিস খেয়াল রাখো, একটার ক্ষেত্রে ত্বরণ সৃষ্টি হয় ঘাত বলের ক্ষেত্রে, আর একটা হচ্ছে ভর বেগের পরিবর্তন ঘটে। খুব ইম্পর্টেন্ট কিন্তু, বোঝা গেছে? তাহলে এর একটু কিন্তু পরিবর্তন হবে একক ও মাত্রার ক্ষেত্রে। প্রথমে নোট ডাউন করে নাও একক বলে। একক কি হবে? কেজি, মিটার পার সেকেন্ড। এটা কিসে? এটা হচ্ছে এসআইতে। আর সিজিএস এ কি হবে? গ্রাম সেমি পার সেকেন্ড। হ্যাঁ কি না? এরপরে মাত্রা, মাত্রা কি হবে? এম এল টি টু দি পাওয়ার -1। তাহলে এইটা কার মাত্রা বলো দেখি? এটা কার একক নিয়ে আলোচনা করছি? এটা কিন্তু ভর বেগের সঙ্গে সমান। বোঝা গেছে? কোশ্চেন দেয় বলের ঘাত কোন রাশির সঙ্গে মান এককে সমান? কি হবে? ভর বেগের সঙ্গে। আর ঘাত বলটা কি? বলের সঙ্গে। খেয়াল রেখো, এটা কিন্তু ইম্পর্টেন্ট। বোঝা গেছে?
তাহলে আজকে দেখো অনেকগুলো তথ্য নিয়ে আলোচনা করলাম, তবে এই নয় যে অনেক তথ্য সব কমপ্লিট হয়ে গেছে। পরের দিনের একটা এমসিকিউ ক্লাস যেটা নেব, সেই ক্লাস এমসিকিউ করাতে করাতে আরো কিছু তথ্য নিয়ে ডিসকাস হবে, সেটাই কিন্তু এই টপিকের দ্বিতীয় ক্লাস হবে। রোববার দিন এইটুকু অংশের ওপর কিন্তু পরীক্ষা নেব। তাহলে রোববারের পরীক্ষায় সায়েন্সের টপিক কি থাকবে? ফিজিক্স থেকে সবে শুরু হওয়া একক ও তার পরিমাপ এবং বলগতি, নিউটনের গতিসূত্র, আর তারপরে চলে যাবে হচ্ছে কেমিস্ট্রিতে পরমাণুর গঠন, আর ম্যাথের সিলেবাস আমাদের দেওয়া আছে। একটু প্র্যাকটিস করে নাও, খুব ভালো করে পরীক্ষার রোববার দিয়ে নাও। তারপরে আবার আগামী সপ্তাহে আমি আলোচনা করব এই এর ঠিক এমসিকিউ টপিকটা। এমসিকিউ টপিকেও আরো কিছু কিছু অ্যাপ্লিকেশন সম্পর্কিত প্রশ্ন, কিছু কিছু অঙ্ক, কিছু কিছু মহাকর্ষ অভিকর্ষর ব্যাপারটা একটু ডিসকাস করে নেব, ঠিক আছে? কারণ নিউটনের সূত্র যখন বলছি, নিউটনে কিন্তু মহাকর্ষ সংক্রান্ত সূত্রও রয়েছে, যেটা একটু একটু করে আমাদের আলোচনা করে নেওয়াটা প্রয়োজন, বুঝতে পারলে? আর এই চ্যাপ্টারে প্রচুর নিউমেরিক্যাল আছে, নিউমেরিক্যাল গুলো কিন্তু পরের দিন ডিসকাস করব। ওকে, চলো তাহলে আজকে এতটাই থাক। পরের দিন অঙ্ক ক্লাসটা কিন্তু কেউ মিস করো না। রেলের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অঙ্কগুলো গুরুত্বপূর্ণ। ওকে, চলো আজকে তাহলে এতটাই।